প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম প্রহরী। এখন শুরু করব দ্বিতীয় অংশ। ভাবছি আচ্ছা মতো একটা ধোলাই দিয়ে আসবো কিনা। সাবধান, হাড়হারামি লোক ইভেনকার। ওর গুন্ডা পান্ডাগুলো আরো ভয়ঙ্কর। একটু আগে তো লড়লে চুনোপুঁঠিদের সঙ্গে, আসলগুলোর চেহারা এখনো দেখনি। গা মুছে আবার কাপড় পরে নিল টমাস রলিন্স। এসব ছেড়ে পশ্চিমে চলে যাও না কেন বলে চলল ম্যাক কলিন্স। জমি জমার অভাব নেই, তোমার মতো ছেলেদের জন্য রয়েছে অফুরন্ত সুযোগ। জমি? আমি চাষা নই ম্যাক। তা নাও তাহলে শুনি, তুমি কি ফ্রিম্যানের পোষা গুন্ডা, রাস্তার মাস্তান, বকাটে ছেলে? ভালো করে একবার তাকাও নিজের দিকে। আসলেই তুমি কি? কিচ্ছু না, বুঝলে? আসলে তুমি কিচ্ছু না। আর এভাবে চোর গুন্ডাদের সঙ্গে দিন কাটালে হবেও না কিছু। শেষে একদিন নালা নর্দমা থেকে পচা গলা লাশটা তুলে আনবে কেউ। চেহারা চেনারও উপায় থাকবে না। ম্যাক কলিন্সের দিকে তাকালো রলিন্স রলিন্স বুড়ো মানুষ, রয়ে সয়ে কথা বলো। বুড়ো মানুষ না? বেশ, আমি না হয় বুড়োই, কিন্তু এই বুড়ো হওয়ার সুযোগটাও তো পাবে না তুমি। কোথায় না কোথায় গুলি খেয়ে মরে পড়ে থাকবে, কেউ পুঁতে দেবে মাটির নিচে। রাস্তার মস্তান ছাড়া তুমি আর কি। 5 পয়েন্টসে তোমার মতো এরকম হাজার হাজার গুন্ডা আছে। এরা সবাই খামোখা মরে ভূত হয়ে যাবে একদিন। তোমার বয়স এখনো কম। এত বড় পৃথিবী পড়ে থাকতে এখানে পচবে কেন? পশ্চিমে চলে যাও, ওখানে গিয়ে পড়াশোনা করো, মানুষ হও। আমি কি গরু নাকি? পেশি ফোলালো রলিন্স। এই দেখো, 18 ইঞ্চি বাইসেপ। কে বলে আমি মানুষ না? হ্যাঁ, তুমি খুব শক্তিশালী বটে, ব্যাস এ পর্যন্তই। তারপর মাথার ভেতর বুদ্ধিশুদ্ধি কিছু আছে নাকি ওটা কেবল রাম ছাগলের মতো গুতোগুতি করে বেড়াবার জন্যে? মানুষ হতে গেলে খালি শরীর থাকলেই হয় না, ভালো কোনো কাজে লাগাতে হয় নিজেকে। সৎ কোনো ব্যবসা, কিংবা চাষাবাদ, অথবা অন্য কিছু। এখানে তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে সবাই, কিন্তু সেই বুড়িয়ে যাবে দেখবে। কিন্তু যেই বুড়িয়ে যাবে দেখবে এরাই আবার আরেকজনের চামচাগিরি করছে। তোমাদের মতো মানুষগুলোকে ওরা নিজেদের সাথে ব্যবহার করে, প্রয়োজন ফুরালেই কলার খোসার মতো ছুঁড়ে ফেলে দেয়। পাদ্রি ফাদ্রি হয়ে গেলে নাকি? উপদেশ খয়রাতের চাকরি নিলে কবে থেকে? তোমাকে একটু সাবধান করে দিচ্ছি, আর কিছু না। তোমার মতো একটা ভালো ছেলে এভাবে নষ্ট হয়ে যাবে ভাবতেই খারাপ লাগে। কি বিশাল দেশ পড়ে আছে পশ্চিমে, ওখানে নতুন পরিবেশে নতুন সমাজে হচ্ছে, করলেই তো নতুন জীবন শুরু করতে পারো, পেতে পারো সত্যিকার বন্ধু। বিরক্তির সঙ্গে ম্যাক কলিন্সের দিকে তাকালো রলিন্স। কোটটা কাঁধে ফেলে বাইরে সূর্যলোকে বেরিয়ে এলো। কাছেই ফ্রিম্যানের সেলুন দ্য গেমের দিকে হাঁটতে শুরু করলো। বিড়বিড় করছে আপন মনে। ম্যাক কলিন্সকে না বলা কঠিন কঠিন কথাগুলো গলা দিয়ে বেরিয়ে আসতে চাইছে এখন, কিন্তু হঠাৎ যেন সব নিতান্ত অর্থহীন মনে হলো। সত্যিই তো, কেমন মানুষও। রাগের সঙ্গে মাথা ঝাড়া দিয়ে বিদায় করতে চাইল ভাবনাটা। এসব কথা ভাবার কোনো মানে হয় না। কি জানে ম্যাককলিন্স, এত কথা বলার অধিকার কে দিয়েছে তাকে? কিন্তু তবুও ভাবছে রলিন্স, কই
রাতে ঘরে ফেরার সময় কারো হামলার ভয়ে তো কুঁকড়ে থাকতে হয় না তাকে, কারো মুখের দিকে চেয়েও থাকতে হয় না। নিজের কাজ নিজের আয়ে সুখেই কাটছে তার জীবন। ভাবতে ভাবতে রাস্তার মোড়ে থমকে দাঁড়ালো রলিন্স। চাষবাস না হয় নাই করলো, পশ্চিমে কোনো শহরে গেলে ফ্রিম্যানের চেয়েও বড় কিছু তো হতে পারে ও। কথাটা মনে ধরল ওর। কোথায় যাওয়া যায়? সান ফ্রান্সিসকো? জায়গাটার নাম অনেক শুনেছে ও। সোনার ছড়াছড়ি নাকি ওখানে? দেখা যাক, আরো ভাবতে হবে। দিন দুই পর ফ্রিম্যানের সঙ্গে দেখা করলো টমাস রলিন্স। মিস্টার ফ্রিম্যান, আমাকে একটা স্থায়ী কাজ দিতে পারবেন? দাঁতের ফাঁকে সিগার ঘোরালো ফ্রিম্যান, থুতু ফেলল। তা পারবো। একটু বিরতি নিয়ে আবার বলল, গুলি ছুটতে পারো? গুলি? মাথা নাড়ল রলিন্স। না। চিন্তা নেই, শিখে নিতে পারবে। আমার একটা শুটিং গ্যালারি আছে। মদ গিলে গিলে আগের লোকটা একদম খতম হয়ে গেছে। ও জায়গার দায়িত্ব হাতে নাও তুমি। আবার একটু থামলো ফ্রিম্যান, তারপর বলল, লাভের 5 ভাগের 1 ভাগ বকরা পাবে, কিন্তু সাবধান, টাকা সরাতে যেও না যেন। পরের টাকায় হাত দেওয়ার অভ্যেস আমার নেই, প্রতিবাদ করলো রলিন্সের কণ্ঠে। প্রতিবাদ ঝরল রলিন্সের কণ্ঠে। জানি। পকেট থেকে এক টুকরো কাগজ বের করে রলিন্সকে দিল ফ্রিম্যান। ওখানে গিয়ে কাগজটা দেখালেই হবে। তোমাকে বন্দুক চালানো শেখাতে পাঠিয়ে দেব কাউকে। যত খুশি প্র্যাকটিস করে হাত পাকিয়ে নিও। প্রিন্স স্ট্রিটের কাছে ফ্রিম্যানের শুটিং গ্যালারিটা। আরও 12-14টা শুটিং গ্যালারি আছে ওখানে, এখানে। তাছাড়া 3য় শ্রেণীর হোটেল, রেস্তোরাঁ, ড্যান্স হাউস, সেলুন এসব তো রয়েছেই। সবখানে লোক ঠকানোর কসরত চলছে সর্বক্ষণ। শুটিং গ্যালারিতে একটা গুলি ছোড়ার জন্যে দিতে হবে 5 সেন্ট। পুরস্কার, উপর্যুপরি 3বার বুলসাই ভেদ করতে পারলে $20। আর একবারের জন্য সান্ত্বনা পুরস্কার, একটা ছুরি। শুটিং গ্যালারির হইচই আর কোলাহল ভালো লেগে গেল রলিন্সের। এখানে আগত খরিদ্দারদের অনেকেই নামে কিংবা চেহারায় চেনেও। চেনেও। 3য় দিন এলো এক বুড়ো, লম্বা ছিপছিপে গড়ন, মাথার সব কটা চুলই সাদা, কটা চোখে শীতল দৃষ্টি। একটা গুলিতে কত লাগবে? 5 সেন্ট। 3বার বুলসাইয়ে লাগাতে পারলে $20। হাসলো বুড়ো। এভাবে কবার জেতা যাবে? যত খুশি। বলতে গিয়েও বুড়োর চোখে কৌতুকের ছোঁয়া দেখে সতর্ক হয়ে উঠল রলিন্স। একবার বলল, যদি 3বার বুলসাই এ লাগে। ওদিকে বলল বুড়ো, একজন তো 3বার দিল। 9বার বুলসাই। হেসে ফেলল টমাস রলিন্স। নিশ্চয় ঠাট্টা করছো? হাতে পিস্তল তুলে নিল বৃদ্ধ। 5 সেন্টের 3টে মুদ্রা রাখলো কাউন্টারে। এই নাও তোমার পয়সা। বলতে বলতেই ট্রিগার টিপল সে। নিখুঁত নিশানা। ঘাড় ফিরিয়ে তার দিকে চাইল সবাই। পর মুহূর্তে আবার গুলি করল লোকটা। এবার বলল সে, নাস্তার পয়সাটা জোগাড় হয়ে যাক। বলতে গেলে না দেখেই 3য়বার ট্রিগার টিপল বুড়ো। চারপাশে লোক জমে উঠেছে। বুড়ো লোকটার পাওনা মিটিয়ে দিল রলিন্স। এত সহজ টার্গেট? ঘুরে দর্শকদের দিকে চাইল সে। বুঝি না এদের পোষায় কি করে। চোখ মিটমিট করে আবার রলিন্সের দিকে চাইল লোকটা। টাকা লাগলেই আবার এসে পড়ব কেমন? কাজ করতে করতে বুড়োর কথা ভাবতে লাগলো টমাস রলিন্স। এরকম নিখুঁত লক্ষ্যভেদ করতে কাউকে কখনো দেখেনি ও। ধরতে গেলে না তাকিয়েই গুলি করলো লোকটা। আশ্চর্য। 2 দিন পর আবার এলো সেই বুড়ো। সরাসরি নির্জন কাউন্টারে এসে দাঁড়ালো।
কি আছো কেমন? আমার আবার টাকার দরকার পড়ে গেল। বুঝতে পারল রলিন্স, লোকটাকে ভালো লেগে গেছে ওর। বলল, আরো আগেই আশা করেছিলাম তোমাকে। আচ্ছা, আসলে কি জানো, হাত খরচের টাকাটা তোমাদের যে কোনো একজনের কাছ থেকেই আদায় করতে পারি, কিন্তু করি না, অবিচার হয়ে যাবে বলে। তাই ঘুরে ঘুরে এক এক দিন এক একটাই হানা দিই। একটু থামলো সে। অন্য গ্যালারিগুলোতে আমাকে বন্দুকই ছুঁতে দেয় না। ওরা জানে আমি পারবো, তাই ঢোকা মাত্র টাকা দিয়ে দেয়। আমি কিন্তু দেব না, হাসতে হাসতে বলল রলিন্স। তোমার বন্দুক ছোড়া দেখতে চাই আমি। কেউ এরকম গুলি ছুঁতে পারে ভাবাই যায় না। পশ্চিমে এ কাজ জানা না থাকলে তো টিকতেই পারবো না। এখানে এলে কেন? টিকতে পারোনি বলে? জল জল করে উঠল লোকটার চোখ। টিকতে পারবো না কেন? এখানে আমার বোন থাকে, বেড়াতে এসেছি। শুটিং ছাড়া আর কি বা করার আছে এখানে? যখন ইচ্ছে চলে এসো এখানে, বলল রলিন্স। তোমার গুলি ছোড়া দেখতেও মজা। 1000 টাকা দিয়েও যদি এরকম শিখতে পারতাম। গুলি ছোড়া আসলে কঠিন কিছু না, নিয়মিত প্র্যাকটিস করাটাই আসল। কাউন্টারে ভর দিয়ে দাঁড়ালো বুড়ো। এখানে পয়সা কামাতে কোনো ঝামেলাই পোহাতে হয় না। অথচ আমার মনে আছে, শিকারের জন্যে ছোটবেলায় 4-5টা গুলি দেয়া হতো আমাকে। নষ্ট করলেই শাস্তি। তো বুঝতেই পারছো, নিশ্চিত না হয়ে কখনো গুলি করতাম না। সীমান্তের প্রায় সব ছেলেদের বেলাতেই এ কথা খাটে। খামারের কাজে ব্যস্ত থাকতে হয় মা বাবাকে। ছেলেরা কিছু শিকার করলে তবেই মাংস জোটে কপালে, নইলে ফক্কা। তোমার মিস হতো না কখনো? কতবার, কতদিন যে শাস্তি পেতে হয়েছে হিসেব নেই। এখানে তো মিস হয় না। এই দূরত্বে অসম্ভব। আসলে প্রথমে বন্দুকের হাবভাব বুঝে নিতে হবে তোমাকে। এক একজনের অভ্যেস এক এক রকম। কেউ বন্দুক উঁচিয়ে একটু ডানে চেপে গুলি করে, আবার কেউ বন্দুক নিচু করে বায়ে চেপে গুলি করে। নিজের হিসেবটা ঠিক করে নিতে হবে তোমাকেই। পশ্চিমে অনেকেই সহজে ট্রিগার টানার জন্য বন্দুকের নানা রকম পরিবর্তন করে নেয়। যদিও ট্রিগার টানা কথাটা আসলে ভুল। অভিজ্ঞ কোনো লোক কখনো ট্রিগারে টান দেয় না। আস্তে আস্তে সাবধানে চাপ দিতে হয়, নইলে মিস হবে তোমার গুলি। এই ট্রিগার চাপায় ভুল হয় বলেই লক্ষ্যভ্রষ্ট হয়ে হয় বেশিরভাগ গুলি। শুনেছি ইন্ডিয়ানরা নাকি মোটেই বন্দুক টন্দুক চালাতে জানে না। বাজে কথা। অনেকেই সাদা মানুষদের চেয়েও ভালো বন্দুক চালাতে পারে। দারুণ চালু হাত তাদের। গুলি খেয়ে কখন যে রোল তুলবে টেরটিও পাবে না। সময়টা ছিল গ্রীষ্মকাল। পিস্তল চালানোর হাতেখড়ি হলো টমাস রলিন্সের। 2। চোখ মেলে চাইল টমাস রলিন্স। সকাল হয়ে গেছে। চুপচাপ শুয়ে রইল ও। ভাবল, কোথায় আছে, এখানে এলোই বা কি করে। ও হ্যাঁ, জোর করে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়েছিল ওকে। আবার নিউ ইয়র্কে ফিরে গেল ওর ভাবনা। বিশেষ কাজে নিউ ইয়র্কের বাইরে গেছে জ্যাকব ফ্রিম্যান। টমাস এখন ফ্রিম্যানের বিশ্বস্ত সহকারী। হিসেব পরীক্ষা করে টাকা নিতে দ্য গেম সেলুনে এসেছে ও। আগে থেকেই উপস্থিত রয়েছে হেনরি চাইল্ড। ভেতরের ঘরে এসে টেবিলে বসেছে ওরা। দরজা ফাঁক করে উকি দিল বারটেন্ডার কর্ডেল। মিস্টার রলিন্স, কয়েকটা লোক ঢুকেছে। গতিক সুবিধের মনে হচ্ছে না, ঝামেলা হতে পারে। তাড়াতাড়ি উঠে এসে দরজার ফাঁকে চোখ রাখল রলিন্স। 4জন লোক দাঁড়িয়ে রয়েছে বারে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো কয়েকজন। সবার হাতেই বিয়ারের গ্লাস। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে
মতলব সুবিধের নয়। এদের ভেতর একজন ঝট করে হেনরির দিকে তাকালো টমাস। এরা কারের লোক হেনরি? দ্রুত বেরিয়ে এসে দরজাটা ভিড়িয়ে দিল। পা বাড়ালো বারের উল্টো দিকে যাবার জন্যে। ঠিক এই মুহূর্তে ঝাপটা মেরে পাশের একজনের হাত থেকে গ্লাস ফেলে দিল নবাগতদের একজন। ঘাড় ফিরিয়ে প্রতিবাদ করতে গেল লোকটা, সঙ্গে সঙ্গে একটা ঘুষি বসিয়ে দিল। এরপর শুরু হয়ে গেল তাণ্ডব নৃত্য। বাউলি কেটে একটা ঘুষিকে পাশ কাটিয়েই একটা ঘুষি ঝেড়ে দিল টমাস সামনের লোকটার নাকে। পর মুহূর্তে লাথি মেরে মালাই চাকি গুড়িয়ে দিল আরেকজনের। দরাম করে খুলে গেল সেলুনের দরজা। লাঠি সোঁতা হাতে হুড়মুড় করে ঢুকে পড়ল 10-12 জন গুন্ডা। এতগুলো? কর্ডেল, কোহান, পালাও। হ্যাস কাটানে ছুটন্ত লোকগুলোর পথে একটা টেবিল নিয়ে এলো রলিন্স। টপাটপ আছড়ে পড়ল কয়েকজন। চোখের পলকে একটা চেয়ার তুলে নিয়ে সজোরে ওদের মাথার উপর নামিয়ে আনলো ও। পর মুহূর্তে সামনে ঝুঁকে একটা বোতল তুলে নিল বারের উপর থেকে। ছুঁড়ে মারল আরেকজনকে লক্ষ্য করে। নিখুঁত নিশানা। বাবারে, মারে বলে বসে পড়ল লোকটা। আস্ত একটা বোতল সাত করে উড়ে গেল রলিন্সের কানের পাশ দিয়ে। আর দেরি করল না ও। এক ছুটে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ল ভেতরে। হেনরিকে খুঁজল, নেই। খাবলা মেরে টেবিল থেকে টাকার ব্যাগটা তুলে নিল রলিন্স। পেছনের দরজা দিয়ে করিডোরে বেরিয়ে এলো। দরাম করে দরজা বন্ধ করে দিল কর্ডেল। একসঙ্গে ছুট লাগালো ওরা। এতগুলো লোকের বিরুদ্ধে লড়াই করা এক কথায় অসম্ভব। করিডোরের শেষ মাথায় পৌঁছেই গুলির শব্দ শুনতে পেল। রক্তাক্ত শরীরে এলোমেলো পা ফেলে করিডোরে বেরিয়ে এলো হেনরি। উপরে, দ্রুত বলল রলিন্স। ছাদে চলো, জলদি। টাকার ব্যাগটা এক হাতে নিয়ে অন্য হাতে হেনরিকে তুলে নিল ও। দ্রুত সিঁড়ি ভেঙে উঠতে শুরু করলো ওরা। ছাদে উঠেই আটকে দিল সিঁড়িঘরের দরজা। মেঘ করেছে আকাশে, বৃষ্টি নামবে। কোহান এসে যোগ দিল ওদের সঙ্গে। শিপটনস এ চলো, ঢোক গিলে বলল সে। আচমকা সামনের ছাদে মাথা তুলে দাঁড়ালো 8 ডজন গুন্ডা। ঘাড় ঘোরালো রলিন্স। ডানে বামে ছুটে আসছে পেছনেও। এবার আর চিৎকার করে উঠল একজন, তোর রেহাই নেই, শুয়োরের বাচ্চা। ব্যাগ ফেলে দিয়ে ঝট করে কোমর থেকে নাক বোছা পিস্তলটা তুলে নিল রলিন্স। সবাই থাকতে ভাগো, বলল, নইলে লাশ ফেলে দেব। আচ্ছা, তাচ্ছিল্যের সুরে বলল বিশালদেহী এক গুন্ডা। এক হাতে ভীষণ দর্শন লাঠি, অন্য হাতে 10 ইঞ্চি ইট। এবার আর আগ্নেয়াস্ত্র আবিষ্কারের বহু বছর আগেও লাঠি আর পাথরের আঘাতে প্রাণ হারিয়েছে মানুষ। সুতরাং একটা মুহূর্ত ও নষ্ট করল না টমাস। শুটিং গ্যালারিতে 4 বছর প্র্যাকটিস করা হাত। বন্দুক তুলেই বিশালদেহীকে প্রথমে গুলি করল। পরপর 3বার আগুন ঝরল .44-এর মুখ থেকে। তীক্ষ্ণ চিৎকার করে লুটিয়ে পড়ল লোকটা। কুপকাত হলো আরও একজন। কোনো মতে শিপটনস এ পৌঁছে একটা বাগবোর্ড নিয়ে পালালো ওরা। হেনরির দিকে নজর রাখছে কর্ডেল। ঘোড়া চালাচ্ছে রলিন্স। ঝমঝম ঝরছে বৃষ্টি। কোথায় যাবে ভাবল টমাস। নিজের ঘরে ফেরা এই মুহূর্তে একটু নিরাপদ নয়। হেনরির ব্যাচেলর কোয়ার্টারের অবস্থাও তথই বস। ফ্রিম্যানের একটা বাড়ি আছে অবশ্য, সেটার উদ্দেশ্যেই এগুলো রলিন্স। ফ্রিম্যানের বাড়ি পৌঁছে কিছু টাকা নিজের জন্য রেখে বাকি টাকা শোবার ঘরের সেফে তুলে রাখলো। একটা চিরকুটও লিখে রেখে দিল ওগুলোর সঙ্গে। কর্ডেল আর কোহান, ওদের দুজনকেই $100 করে দিলাম। বোস্টনে যাবে ওরা। কোথায় সে তো জানে নি। আমি $500 নিচ্ছি।
আর হেনরিকে দিচ্ছি 500। মারাত্মকভাবে আহত হয়েছে ও। লরির উপর ওকে দেখাশোনার ভার দিয়ে যাচ্ছি। সাবধানে থাকবেন। টমাস রলিন্স। কোহানদের প্রত্যেককে $100 করে দিল রলিন্স। কোহানকে বলল লরিকে ডেকে আনতে। চেক করে নিল পিস্তলটা। ফ্রিম্যানের ডেস্কের ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে নিল। হেনরিকে বিছানায় শুইয়ে যতটা সম্ভব ভালো করে ব্যান্ডেজ করে দিল ক্ষতস্থানটা। অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে আছে বেচারা। রক্তে ভিজে চুপচুপে হয়ে গেছে সমস্ত কাপড় চোপড়। লরি এলে তার হাতে হেনরির $500 তুলে দিল রলিন্স। ও এখানে আছে, কেউ যেন জানতে না পারে। তুমিও চোখের আড়ালে থেকো। অবশ্য ওরা তোমাকে নাও চিনতে পারে। তুমি কি করবে? ঘোড়াটা লুকোতে হবে সবচেয়ে আগে, নয়তো হেনরিকে খুঁজে বের করে ফেলবে ওরা। নিজের কথা পরেও ভাবা যাবে। রান্নাঘরের জানালা গলে বেরিয়ে এলো ও। পেছনে সিঁড়ি দিয়ে নিচে নামলো। চারদিক অন্ধকার। গুরু গুরু শব্দে মেঘ ডাকছে। আচমকা ফর্সা হয়ে যাচ্ছে চারদিক। তারপরই আরও যেন গাঢ় হয়ে উঠছে অন্ধকারের রং। গলি থেকে রাস্তায় উঠে এলো ও। মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াটা। সতর্ক চোখে আশপাশে দৃষ্টি বুলিয়ে এগিয়ে গিয়ে বাকবোর্ডে উঠে বসলো রলিন্স। এগোতে শুরু করলো ঘোড়াটা। ডান হাতে পিস্তলের স্পর্শ নিল। কিছুক্ষণ আগেই একটা লোককে খুন করেছে সে, হয়তো দুজনকে, কিন্তু ওরাও মারতেই আসছিল ওকে। ওর ক্ষিপ্ততাই হয়তো বাঁচিয়ে দিয়েছে সবাইকে। অন্ধকার রাস্তায় এগিয়ে চলল ও। বিপদের মধ্যেই বসবাস জ্যাকব ফ্রিম্যানের। সদা সতর্ক থাকে সে। বিপদের সময় আত্মগোপন করতে চিন্তা ভাবনা করেই গোপন আস্তানার ব্যবস্থা রেখেছে। আস্তাবলও রয়েছে সেসব জায়গায়। এখন সেগুলোরই একটার দিকে যাচ্ছে রলিন্স। চারদিক নিঝুম অন্ধকার। মাত্র 2টো ঘোড়া রয়েছে আস্তাবলে। বাকি স্টলগুলো খালি। ভেতরে ঢুকিয়ে ঘোড়াটার গা মুছে দিল ও। খাবার দিল। একটা গ্যারেজে লুকিয়ে রাখলো বাকবোর্ডটা। তারপর ঘরে এসে 1 কাপ গরম কফি হাতে ভাবতে বসলো। বুঝে শুনেই কাজে নেমেছে ইভেন কার। জ্যাকব ফ্রিম্যান শহরে নেই, নিশ্চয় জানে ওরা। সন্দেহ নেই বার্কলে স্ট্রিটেও হামলা চালানো হয়েছে। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ওরা। এই মুহূর্তে বাইরে বেরোনো বোকামি হয়ে যাবে। ফ্রিম্যান থাকলেও কার বাহিনীর উৎসাহে ভাটা না পড়া পর্যন্ত কোনো রকম পাল্টা ব্যবস্থা নিত না। কয়েক ঘন্টা পরই বিজয় আনন্দে মেতে উঠবে ওরা। কেউ কেউ হয়তো ঘুমিয়ে পড়বে ক্লান্তিতে, কেউ বা বেরিয়ে পড়বে অন্য ধান্দায়, এবং পাল্টা আক্রমণের জন্যে সেটা হবে সেরা সময়। শূন্য ঘরে একলা বসে ভাবছে রলিন্স। টেবিলের উপর টিমটিমে লণ্ঠন জ্বলছে। স্টার, রেডম্যান আর হার্ডিনের সঙ্গে যোগাযোগ করা দরকার। পাল্টা হামলার জন্যে লোক জোগাড় করতে পারবে ওরা। উঠে দাঁড়ালো টমাস রলিন্স। পাইচারি করতে করতে পাল্টা আক্রমণের একটা প্ল্যান খাড়া করার চেষ্টা চালালো। সবচেয়ে আগে ফ্রিম্যানকে সবকিছু জানানোর ব্যবস্থা করতে হবে। তারপর রেডম্যান আর হার্ডিনের লোকজন নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে শত্রুর উপর। ভাবতে ভাবতে ক্লান্ত দেহে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে বৃষ্টি ঝরা ঠান্ডায় ঘুম ভাঙল। তৈরি হয়ে বন্দুক দুটো চেক করে রাস্তায় নেমে এলো রলিন্স। হাঁটতে হাঁটতে ব্রডওয়েতে এসে একটা গাড়িতে উঠে বসল। 5 পয়েন্টসে যাওয়ার কথা বলতেই বিরস কণ্ঠে অসম্মতি জানালো চালক। না স্যার, ওদিকে যেতে পারবো না। সেফ খুন করে ফেলবে। বড়জোর কাছে কোথাও নামিয়ে দিয়ে আসতে পারি আপনাকে। হম্বিতম্বি করে কোনো ফায়দা হবে না, জানে টমাস। তাই সে পথে গেল না ও। মদে চুর হয়ে আছে রেডম্যান। ঠেলে ঠুলে অনেক কষ্টে চোখ মেলে তাকাতে বাধ্য করলো তাকে।
কফি বানিয়ে জোর করে গেলালো। তারপর আস্তে আস্তে সবকিছু বলল। জনাভিষেক লোক জোগাড় করতে হবে তোমাকে, সাহসী লোক। রেডম্যানের সঙ্গে আলাপ শেষে হার্ডিনের কাছে গেল রলিন্স। হালকা পাতলা লোক হার্ডিন। সব শুনে টমাসের দিকে তাকিয়ে মাথা নাড়ল সে। এবার আসলেই হেরে গেছে জ্যাকব। ও শহর ছাড়া পর্যন্ত অপেক্ষা করেছে ওরা, তারপর হামলা করেছে। মানে আটঘাট বেঁধেই নেমেছে শালারা। এটা কোনো কথা হলো না, প্রতিবাদ করল রলিন্স। ওরা মোটেই তেমন শক্তিশালী নয়। দরকার হলে রুথ ডেমনের সাহায্য চাওয়া যাবে। আমরা যদি দ্রুত। ওহো, সময় নেই, আপত্তি জানালো হার্ডিন। ওদের আয়ত্তে চলে গেছে সব কিছু। জ্যাকব থাকলে অবশ্য সাহায্য জ্যাকব থাকলে অবশ্য সাহায্য করবে কি না তাই বলো। সময় ফুরিয়ে গেছে, মাথা নেড়ে বলল হার্ডিন। নিজের প্রাণটাই খোয়াবে শেষে। আমি। বাদ দাও। স্পষ্ট বুঝতে পারছে রলিন্স। ভয় পেয়ে গেছে লোকটা। আত্মবিশ্বাসে চিৎ ধরেছে ওর। তোমাকে ছাড়াও আমাদের চলবে। দ্রুত কাজ গুছিয়ে নিল ও। কিটো কেলে আর হ্যাজেলের সঙ্গে পরামর্শ করল। তৈরি ছিল ওরা। খুশি হলো টমাসের উদ্যোগে। ঠিক 10টায় কেলেকে বলল রলিন্স, আমার জন্য অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়বে তোমরা। এক টুকরো কাগজে নকশা এঁকে সবার দায়িত্ব বুঝিয়ে দিল ও। কেলের সঙ্গে কথাবার্তা শেষ করে রাস্তায় নেমে আস্তবলের দিকে এগোলো টমাস। 24th স্ট্রিটের একটা বাড়িতে শস্ত্র আছে, সেগুলো জোগাড় করতে হবে। ওর ভুল না হলে কারের বাহিনী অবশ্যই সশস্ত্র থাকবে। একটা বাগবোর্ড ভাড়া করে উঠে বসবে। হঠাৎ ফিসফিস করে কথা বলে উঠল আস্তবল রক্ষক। শোনো, আমি ম্যাককলিনসের বন্ধু। সাবধানে থেকো। তোমাকে জ্যান্ত ধরতে পারলে ইভেনকার $500 বকশিস দেবে বলেছে। থেমে সতর্ক চোখে চারদিকে তাকালো লোকটা। তারপর আবার বলল, তোমাকে খুঁজছে ওরা। ধরতে পারলে হাত ঠ্যাং ভেঙে দেয়ার কথা বলা বলি করছে সবাই। ঠিক আছে, সাবধানে থাকবো, বলল রলিন্স। বাগবোর্ডে উঠে বসে লাগাম ধরল। দরজাটা খুলে দাও। আর হ্যাঁ, ধন্যবাদ। তোমার কথা আমার মনে থাকবে। ফ্রিম্যানকে বলবো তোমার উপকারের কথা। রাস্তায় বেরিয়ে এলো ও। কোনো রকম তাড়াহুড়ো নয়, নিজেকে সতর্ক করলো রলিন্স। ধীরে সুস্থে গো। $500। 5 পয়েন্টসের সবাই ছুটবে এবার ওর পেছনে। বিশ্বাস করে কাকে? রিলায়েন্সি স্ট্রিট পেছনে ফেলে এলো ও। একটু স্বস্তি বোধ করছে এখন। লোকজনের দৃষ্টি আকৃষ্ট হতে পারে ভেবে গতি বাড়ানোর ঝুঁকি নিল না টমাস। পিস্তলের উপর হাত বুলালো। না, জায়গা মতোই আছে। এবার অন্য পিস্তলটা স্পর্শ করতে চাইল, নেই। নিশ্চয় ঘোড়া বাঁধার সময় পড়ে গেছে। তিক্ত কণ্ঠে ভাগ্যকে গালি দিল। যাকগে, 24th স্ট্রিটে পৌঁছতে পারলে অনেক অস্ত্রই মিলবে। প্রায় ঘন্টাখানেক পর গন্তব্যে পৌঁছল রলিন্স। ধারে কাছে কাউকে দেখা যাচ্ছে না। অস্বস্তি বোধ করছে ও। এখানকার অস্ত্র গুদামের কথা ও যেমন জানে, কাররাও তো জেনে থাকতে পারে। চারদিক শুনশান। কেবল বৃষ্টির একটানা ঝিমঝিম বাজনা বাজছে রাস্তায়। ঘোড়ার কাঁধে হাত বুলিয়ে দিল রলিন্স। অপেক্ষা কর, এখনই আসছি। কিন্তু নড়ল না টমাস। চোখ বুলালো চারদিকে। উত্তরমুখী একটা গলির অন্ধকার মুখ চোখে পড়ল। এক সারি ঘরবাড়ি দাঁড়িয়ে আছে। সবগুলোর দরজাতেই লোহার রেলিং দেয়া সিঁড়ি। আরও একবার পিস্তলের স্পর্শ নিল। রাগ হলো নিজের উপরই। পিস্তলে আবার আস্থা এলো কবে থেকে? যে বাড়িটায় ঢুকবে তীক্ষ্ণ দৃষ্টিতে ওটার দিকে চাইল রলিন্স। জানালার কবাটের ফাঁক দিয়ে হালকা আলোর রেখা উঁকি দিচ্ছে।
কি নাম যেন লোকটার? স্টোনি বার্ড। সিঁড়ি টপকে উঠতে শুরু করলো। মোট 8 ধাপ সিঁড়ি, দুপাশে লোহার রেলিং। দরজায় মৃদু নক করলো টমাস। হঠাৎ কি যেন নড়ে উঠল পেছনে। শিরশিরে ঠান্ডা একটা চোট বয়ে গেল শীত দ্বারা বেয়ে। কেউ আসছে নাকি? চট করে পেছনে তাকালো, কই না। ঘরের ভেতর থেকে পায়ের আওয়াজ ভেসে এলো। একটা কণ্ঠস্বর জানতে চাইল, কে? রজনীশ বলল, টমাস। শেকল খোলার শব্দ হলো। পরমুহূর্তে হা হয়ে খুলে গেল দরজাটা। 3জন লোক, ওকে ধরে ফেলছে ওরা। উহু। পেছনে ছুটন্ত পায়ের শব্দ উঠল। অপ্রত্যাশিতভাবে ঘুরে পালানোর কোনো চেষ্টাই করল না রলিন্স। সোজা ছুটে গেল সামনের 3জনের দিকে। ঘুষি বসিয়ে দিল ডান দিকের লোকটার নাকে। দরাম করে আছড়ে পড়ল লোকটা। বাধা হয়ে দাঁড়ালো বাকি 2জনের পথে। চোখের পলকে পিস্তল বের করে ট্রিগার টিপল রলিন্স। বিস্ফোরণের চাপা শব্দ হলো। লুটিয়ে পড়ল আরেকজন। পাই করে ঘুরে দাঁড়িয়ে পেছনে এগিয়ে আসা লোকগুলোর দিকে ট্রিগার টিপল এবার। তারপর ছুট লাগালো করিডোর ধরে। টান মেরে একটা দরজা খুলে ঢুকে পড়ল ভেতরে। শূন্য ঘর, 2-3টে চেয়ার পড়ে আছে। একটা চেয়ার তুলে ছুঁড়ে মারল জানালার লক্ষ্য করে। ঝনঝন কাঁচ ভাঙার শব্দে খান খান হলো রাতের নিস্তব্ধতা। খোলা জানালা গলে চট করে আরেকটা ঘরে ঢুকে পড়ল। এ ঘরটাও খালি। আবার দৌড়তে লাগলো রলিন্স। ভাবছে কিভাবে পালানো যায়। দরজা খোলার শব্দ হলো পেছনে। চোর চোর, চেঁচিয়ে উঠল একটা মহিলা কণ্ঠ। আবারও করিডোরে বেরিয়ে এলো টমাস রলিন্স। দৌড় দিল সিঁড়ির দিকে। এক একবারে 3টে করে ধাপ টপকে উঠতে শুরু করলো। দোতলায় এসে করিডোরের শেষ মাথায় একটা ফোকর চোখে পড়ল। ওদিকে একটা বাড়ির বৃষ্টি ভেজা পিচ্ছিল ছাদ দেখা যাচ্ছে। নিচ থেকে আবার চেঁচামেচি আর হইচইয়ের শব্দ ভেসে আসছে। দ্রুত ফোকর গলে বেরিয়ে এলো ও ঝুলতে ঝুলতে নেমে এলো মাটিতে। তারপর 2টো দালানের মাঝের ফাঁকা জায়গা দিয়ে খিচে দৌড় দিল। গলি থেকে বেরিয়েই দ্রুত রাস্তা পেরোলো ও চট করে ঢুকে পড়ল আরেকটা গলিতে। উত্তরে ছুটছে রলিন্স। মুহূর্তের জন্য থেমে কান পাতল। পিছু পিছু আসছে ওরা। উপায় একটা বের করতেই হবে। রেল স্টেশন, হ্যাঁ, ওখানে যাবে। অসংখ্য ট্রেন দাঁড়িয়ে আছে। ওগুলোর ভেতরে অন্ধকারে ওকে খুঁজে পাবে না কেউ। আবার দৌড়তে শুরু করলো। এগলি সেগলি করে আবার বড় রাস্তায় উঠে এলো। একটু জিরিয়ে নিয়ে এবার হাঁটতে লাগলো ও হাঁপাচ্ছে। পিস্তল ছোঁয়ার জন্যে হাত বাড়ালো, নেই। কোথাও পড়ে গেছে নিশ্চয়। খোদা, পিস্তলটা যেন ওরা না পায়। ও নিরস্ত্র জানতে পারলে বিপদ হয়ে যাবে। হঠাৎ পেছনে চিৎকার করে উঠল কে যেন। সাত করে একটা গলিতে ঢুকে পড়ল রলিন্স। কানা গলি। আবার রাস্তায় উঠে এলো। অনেক কাছে এসে পড়েছে ওরা। এগিয়ে আসছে দ্রুত। হঠাৎ নিচু একটা বেড়া দেখতে পেল টমাস। ভেজা কয়লা আর ধোঁয়ার গন্ধ ভাসছে বাতাসে। তারপরেই ট্রেনের বগিগুলো চোখে পড়ল ওর। ধোঁয়ার কুণ্ডলি উঠছে একটা ইঞ্জিন থেকে। বেড়ার উপর একটা হাত রাখলো রলিন্স। সহজ ভঙ্গিতে লাফিয়ে পেরিয়ে এলো বেড়াটা। মিশে গেল অন্ধকারে। ট্রেনের হুইসেল আর ইঞ্জিন চালু হওয়ার খটাং খটাং শব্দ শুনতে পাচ্ছে রলিন্স। ওকে লক্ষ্য করে গুলি ছুড়ল কেউ। ঠিক সামনের একটা বগিতে লেগে বিং শব্দ তুলল গুলিটা। একসার বগির নিচ দিয়ে গড়ান খেয়ে অন্য পাশে চলে এলো ও। উঠে দাঁড়িয়েই দেখলো সামনে দিয়ে ছুটে যাচ্ছে একটা ট্রেন। কোনো দ্বিধা করলো না রলিন্স। ছুটে গিয়ে একটা ওয়াগনে উঠে পড়ল। ক্রমশ গতি বাড়ছে ট্রেনের। চিৎকার করে উঠল কেউ। তারপরেই গুলির শব্দ হলো আবার। খুঁজছে ওকে। আন্দাজে গুলি ছুটছে। এক পাশে হেলান দিয়ে বসে পড়ল রলিন্স। হাঁপাচ্ছে।
হাবরের মতো ওঠানামা করছে ওর বিশাল বুক। বড্ড ক্লান্তি লাগছে। তীক্ষ্ণ সুরে বেজে উঠল ট্রেনের হুইসেল। মাথা তুলে তাকালো টমাস রলিন্স। একের পর এক পেছনে চলে যাচ্ছে ঘরবাড়ির ছাদ। বৃষ্টি ঝরছে অঝোর ধারায়। 3 চোখ মেলে চাইল টমাস রলিন্স। চুপচাপ শুয়ে ভাবল কিছুক্ষণ। সংকীর্ণ ক্রিকে পানি গড়ানোর শব্দ আর পাখির কিচিরমিচির, এছাড়া কোনো শব্দ নেই কোথাও। উঠে বসে চারদিকে চোখ বুলালো ও। আয়ারল্যান্ড ছেড়ে আসার পর সকালের এমন শান্ত পবিত্র রূপ আর দেখা হয়নি ওর। ক্রিকের দিকে এগিয়ে গেল রলিন্স। শার্ট খুলে ঘাড়ে মুখে বুকে ঠান্ডা পানি ছিটালো। শান্তির পরশ বুলিয়ে দিল যেন দেহের প্রতিটি কোষে। কম্বল ভাঁজ করে রেখে নিভে নিভে যাওয়া আগুনটা আবার জ্বালল। বেকন ঝলসে নিল সে আগুনে। এবার বসলো বন্দুক চেক করতে। পিস্তলটা আনকোরা নতুন এবং ভালো। কার? কোমরে গান বেল্ট লাগিয়ে নেড়ে চেড়ে দেখল ও। না, ঠিকই আছে। জন্যে হাত বাড়ালো, নেই। নিউ ইয়র্কে ফিরতে হলে রেল লাইন ধরে এগিয়ে গিয়ে ট্রেন থামবে এমন একটা জায়গায় পৌঁছতে হবে আগে। এখনই রওনা হওয়া দরকার। উবু হয়ে ভাঁজ করা কম্বলটা তুলতে গিয়েও কি ভেবে ওটার পাশেই বসে পড়ল রলিন্স। এই শান্ত পরিবেশ, এই নির্জনতা ভালো লাগছে। হঠাৎ ঘোড়ার খুরের শব্দে চমকে উঠল। এখানে ঘোড়া? এক মুহূর্ত অনড় বসে কান খাড়া করে শুনল। তারপর উঠে কম্বল আর শটগানটা গাছের আড়ালে লুকিয়ে ফেলল। কোটের আড়ালে পড়ে গেছে পিস্তলটা। চোখে পড়বে না কারো। হেঁটে আগুনের কাছে এগিয়ে গেল টমাস। এবার হয়তো জানা যাবে এ জায়গাটা কোথায়, আর শহর থেকেই বা কতটা দূরে আছে ও। চারজন ঘোড়সওয়ার এগিয়ে আসছে ক্রিকের দিকে। একটা ধূসর ঘোড়ার পিঠে। অন্য তিনজনের পেছনে রয়েছে চতুর্থ জন। আরে, তিনজনের একজন চিৎকার করে বলে উঠল, কে জানো? ক্রিক পেরিয়ে এবারে এসে টমাসের কাছ থেকে ফুট 20 দূরে থামল ওরা। এ যে দেখছি নয়া মাল, বলল একজন। আচ্ছা, আমাকে। কথাটা শেষ করতে পারল না রলিন্স। আরে, স্যালারিটা তো আইরিশ, বলল আরেকজন। প্রথম তিনজন বয়সে কম বেশি সমানই হবে ওর। লম্বা ছিপছিপে গড়নের। চতুর্থ জন কিছুটা বয়স্ক। মাথায় চিকন কিনারাওয়ালা বহু ব্যবহৃত একটা টুপি। গায়ে ছাইরঙা কোট, হাজার দাগে ভরা। পরনে ঘরে সেলাই করা প্যান্ট। হাতগুলো পেছনে লুকিয়ে রেখেছে লোকটা। হাঁটু মুড়ে বসে আগুনটা উস্কে দিল রলিন্স। শহরে যাব, স্বাভাবিক কণ্ঠে বলল। কদ্দূর হবে এখান থেকে? অশ্বারোহীদের ভেতর সবচেয়ে স্বাস্থ্যবান লোকটা জিনে ঝোলানো একগোছা দড়ি তুলে নিয়ে একটা ফাঁস তৈরি করলো। তারপর একটা বড়সড় কটনউড গাছের নিচে গিয়ে দাঁড়ালো। এখানেই হয়ে যাক, কি বলো? জানতে চাইল সে। দাঁড়াও, এর কি হবে? সাদা ব্যাক স্কিনের কোট পরা লোকটা এতক্ষণ কিছু বলেনি। রলিন্সের দিকে তাকালো সে। হাসি ফুটে উঠল ঠোঁটে। দুজনই হবে আর কি, অসুবিধে কোথায়? হেসে উঠল দাড়িওয়ালা। কিন্তু একে তো আমরা চিনিই না। বেচারা কোনো দোষও করেনি। কে জানে, দেখে তো মনে হচ্ছে আস্ত বদমাস। তীক্ষ্ণ হলো তার দৃষ্টি। তোমার ঘোড়া কোথায়? নেই। সতর্ক হয়ে উঠেছে রলিন্স। স্পষ্ট বুঝতে পারছে বিপদ আসছে, কিন্তু জানে না কেমন বিপদ। লোকগুলোর কথাবার্তার ধরনও বুঝে উঠতে পারছে না ও। জোর করে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়েছে আমাকে। এখানে? বলে কি? সবচেয়ে কাছের শহরও তো এখান থেকে কত দূরে?
হেঁটেই যেতে পারবো। হেঁটে? না, আসলেই আস্ত একটা উন্মাদ তুমি। আবার কথা বলে উঠল সাদা কোট। এখানে থাকার কথা ছিল না ওর। ভুল জায়গায় অসময়ে এসে পড়েছে সে। বুঝতে পারছে টমাস। মেজাজ বিগড়ে যাচ্ছে। জায়গাটা আমার ভালো লেগেছে। শুনলে? বলল সাদা কোট, কণ্ঠে বিদ্রুপ। জায়গাটা নাকি ভালো লেগেছে। এক মুহূর্ত নীরবতা। এবার পেছনে হাত রাখা লোকটা বলে উঠল, কেমন তর বজ্জাত তুমি, কুনি। বুলু। দাড়িওয়ালার দিকে ফিরল কুনি। ধরো ওকে। টমাসকে লক্ষ্য করে দড়ির ফাঁসটা ছুঁড়ে দিল বুলু। সঙ্গে সঙ্গে লাফ মেরে সরে গেল রলিন্স। চোখের পলকে বের করে আনলো পিস্তলটা। পিস্তলের দিকে হাত বাড়িয়েছিল তৃতীয় জন। কোনো রকম দ্বিধা ছাড়াই তাকে গুলি করল। লাগাতে চেয়েছিল বুকে, কিন্তু লোকটা নড়ে ওঠায় বাঁ হাতের কোনোই ঘুরিয়ে দিয়ে বেরিয়ে গেল গুলিটা। পরের বার ভুল ঢাকার চেষ্টা করল রলিন্স। ডান হাতটাও ঘুরিয়ে দেব। নাও ভাগো এবার সবাই। পেছনে হাত রাখা লোকটা মৃদুস্বরে কথা বলে উঠল, কিন্তু আমি তো। এতক্ষণে খেয়াল করল টমাস। আসলে পেছনে বেঁধে রাখা হয়েছে লোকটার হাত দুটো। ওকে এখানে রেখে যাও, বলল রলিন্স। কিছুতেই না, চেঁচিয়ে উঠল কুনি। নইলে মারা পড়বে, জবাব দিল টমাস। নিজের কাজে ব্যস্ত ছিলাম, খামোখা মাতাব্বরি ফলাতে এসেছিলে। সূর্য ডোবা পর্যন্ত বেঁচে থাকার স্বাদ থাকলে জলদি ভাগো। দাঁড়াও না, আবার আসবো আমরা। ঘোড়া ঘুরিয়ে নিল কুনি। লোকগুলো বেশ খানিকটা দূরে চলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করল রলিন্স। তারপর এগিয়ে এসে খুলে দিল লোকটার হাতের বাঁধন। তোমাকে কেন বেঁধেছে জানি না, বলল, কিন্তু বেটাদের ভাবভঙ্গি আমার কাছে মোটেই সুবিধের মনে হয়নি। এখানে নতুন তুমি, কবজি ডলতে ডলতে শুকনো গলায় বলল লোকটা। আমাকে লটকানোর পায়তারা করছিল শালারা। তুমি না থাকলে এতক্ষণে মরে ভূত হয়ে যেতাম। গাছের আড়াল থেকে কম্বল আর শটগানটা তুলে নিল রলিন্স। আমার নাম টমাস রলিন্স, বলল ও। লুক শট, নিজের পরিচয় দিল লোকটা। তারপর আবার বলল, ঘোড়া তো মাত্র একটা। দুজন একসঙ্গে চললে মরেই যাবে। চলো পালা করে চড়ি, কেমন? কম্বলটা নেয়ার জন্য হাত বাড়িয়েই হঠাৎ করে থমকে গেল লুক শর্ট। বিস্মিত চোখে চেয়ে রইল শটগানটার দিকে। অবশেষে কম্বল নিয়ে জিনের পেছনে বেঁধে নিল। সব সময় কি শটগান তোমার সাথে থাকে? জানতে চাইল সে। লোকটার কণ্ঠে এমন কিছু ছিল, সতর্ক হয়ে উঠল টমাস। না, কেন বলো তো? না, এমনি। কিন্তু হঠাৎ করেই যেন বদলে গেল লুক শর্টের ব্যবহার। বন্ধুত্বের পরিবর্তে শীতল একটা ভাব উপস্থিত হয়েছে তার কথাবার্তায়। অনেক দূর থেকে এসেছো মনে হয়? হঠাৎ জিজ্ঞেস করল সে। হ্যাঁ, নিউ ইয়র্ক। ট্রেনে? হ্যাঁ, ট্রেনের এক বেটা, গার্ড নাকি ডিটেকটিভ কে জানে। জোর করে নামিয়ে দিল ওদিকে। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লিক পর্যন্ত এসে তারপর ওটা ধরেই এসেছি এখানে। নিউ ইয়র্কে নিশ্চয় কম্বল নিয়ে ঘুরে বেড়াও না তোমরা, ঠিক? পিস্তলে দারুণ হাত দেখলাম, বলল লুক শর্ট। এত চালু হাত আর কখনো চোখে পড়েনি। একজনের কাছে শেখা। অবশ্য বন্দুক চালানোর খুব একটা দরকার হয় না আমার। নিউ ইয়র্ক হলো হাতাহাতির জায়গা। হাঁটতে অভ্যস্ত রলিন্স। স্বচ্ছন্দে এগিয়ে চলল ও। ঘটনার আকস্মিকতায় কিছুটা বিমুগ্ধ। লুক শর্ট পুরো ব্যাপারটা ব্যাখ্যা করার অপেক্ষা করছে, কিন্তু এ নিয়ে কোনো রকম ব্যস্ততা দেখা যাচ্ছে না তার ভেতর। আসলে শটগানটা দেখার পর থেকেই কেন যেন চুপ মেরে গেছে লোকটা। চারদিকে চাইতে চাইতে হাঁটছে রলিন্স। যদ্দূর চোখ যায় ঘাসের অরণ্য। এর মাঝখান দিয়ে সোজা সামনে চলে গেছে রেল লাইন। এখানে ওখানে মাঝে মধ্যে চোখে পড়ছে লম্বা লম্বা সূর্যমুখী ফুলের গাছ। হঠাৎ দাঁড়িয়ে পড়ল।
শর্ট, এত জমি খালি পড়ে আছে কেন? একটা খামার টামারও তো চোখে পড়ল না। এটা হলো চারণভূমি, বলল লুক শর্ট। এককালে মোষ চড়ে বেড়াতো। বেশ খানিকটা দূরে নড়ে উঠল কি যেন, সাদাটে একটা ঝিলিক। কি ওদিকে? গরু? এন্টিলোপ, বলল শর্ট। হাজার হাজার দেখতে পাবে। কার? ওর দিকে চোখ ফেরালো লুক শর্ট। বলতে পারো খোদার। বুনো জানোয়ার ওগুলো। শিকার করা যায় না? যাবে না কেন? হরিণ কিংবা মোষের মতো সুস্বাদু না হলেও চলে। কয়েক মিনিট চুপচাপ ঘোড়া হাঁটিয়ে নিয়ে চলল লুক শর্ট। তারপর জানতে চাইল, এখন কি করবে ভাবছো? আমি সোজা নিউ ইয়র্কে ফিরে যাব। তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েছিলাম। এত ক্লান্ত ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। এখানে আসার আসলে কোনো ইচ্ছেই ছিল না আমার। একটু ইতস্তত করলো ও, ভাবলো কি যেন। তারপর জানতে চাইলো, আচ্ছা এখান থেকে নিউ ইয়র্ক কত দূর হবে জানো? কাঁধ ঝাঁকালো লুক। এই সেরেছে, ধরো 1000 মাইল। চমকে উঠল রলিন্স। 1000? অসম্ভব। আরও বেশিও হতে পারে। এটা হচ্ছে ক্যানসাস। আঙুল দিয়ে সামনের দিকে ইঙ্গিত করলো লুক। ওদিকে কলোরাডো। ট্রেনে ওঠার সময় নিশ্চয় হুঁশ ছিল না তোমার? তা বলা যায়। প্রচুর ঝামেলা যাচ্ছিল মাথার উপর দিয়ে। কয়েকটা রাত ধরে ধরতে গেলে নির্ঘুম কাটাতে হয়েছে। একেবারে মরার মতো ঘুমিয়েছি সারাটা পথ। ক্রমে অস্থির হয়ে উঠছে রলিন্স। যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনে গিয়ে নিউ ইয়র্কে রওনা হতে পারলেই সবচেয়ে ভালো হয়। কি হচ্ছে না হচ্ছে অন্তত বোঝা যেত ওখানে। আচ্ছা ওই লোকগুলো, হঠাৎ জিজ্ঞেস করলো রলিন্স, তোমাকে ঝোলাতে চাইছিল কেন? একটা ঘোড়া চুরি করেছিলাম। ঠিক চুরি না, একটা মেয়ের ঘোড়া চুরি করে নিয়ে গিয়েছিল ওই খুনি লোকটা। চোরের উপর বাটপাড়ি করেছে আর কি। মেয়েটা তাহলে ঘোড়া ফিরে পেয়েছে? হুঁ। লুক শর্টের ঘোড়াটার জিনের দিকে তাকালো রলিন্স। এ ঘোড়ার জিনটা অসম্ভব ভারী মনে হচ্ছে। হ্যাঁ, জিনে বসেই কাউহ্যান্ডদের জীবনের বেশিরভাগ সময় কাটাতে হয়, তাই ভারী জিন ছাড়া উপায় নেই। তোমাদের পূবের জিন দেখেছি আমি, কাগজের মতো পাতলা। 1-8 ঘন্টা ঘুরে বেড়ানোর জন্যে অবশ্য ঠিকই আছে, কিন্তু একজন কাউহ্যান্ডকে দিনে 16 থেকে 18 ঘন্টা কাটাতে হয় জিনের উপরে। ঘোড়ার পিঠে বসেই সারতে হয় সব রকম কাজ। বলতে পারো জিনই হচ্ছে কাউহ্যান্ডের টেবিল। কাউহ্যান্ডদের টেবিল। রাশ টেনে ঘোড়া থামালো লুক শর্ট। নাও এবার তোমার পালা। হাঁটাহাঁটি অবশ্য তেমন পারি না আমি। ঘোড়ার পিঠে উঠে অপরিচিত জিনে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করলো রলিন্স। ভালোই লাগছে। রেকআপগুলোর ঝুল একটু বেশি, কিন্তু ছোট করতে গিয়ে সময় নষ্ট করলো না ও। একটু পরেই শহরে পৌঁছে যাব আমরা। কিছুক্ষণ পর মন্তব্য করলো লুক শর্ট, পিস্তল তৈরি রেখো। উনি থাকতে পারে আশেপাশে। ওর লোকগুলো হারামির এক শেষ। তুমি কি করবে? শহরের কাছাকাছি পৌঁছেই কেটে পড়ব। তুমি নতুন লোক, সাবধানে থেকো। পূবে তো বললে মারামারিটা নাকি হাতেই চলে। এখানে কিন্তু বন্দুকি গোলমাল মেটানোর একমাত্র রাস্তা। সূর্য অস্তের সময় এগিয়ে আসছে। লম্বা লম্বা ছায়া পড়ছে সবকিছু। শহরের কাছাকাছি পৌঁছলো ওরা। রলিন্স রয়েছে ঘোড়ার পিঠে। শহর সীমান্তে পৌঁছাতেই ঘোড়া থামালো। লুক, এই ধরো তোমার ঘোড়া, বলল। আবার দেখা হবে। রলিন্স কথাটা বলবে কিনা ভেবে এক মুহূর্ত ইতস্তত করলো লুক শর্ট। শর্টগানটা লুকিয়ে রাখলেই ভালো করবে। চিনে ফেলতে পারে কেউ। চিনে ফেলবে কি করে? এটা তোমার হাতে এলো কিভাবে জানি না, বলল লুক শর্ট। কিন্তু অন্তত 20টা শহরে সবাই চেনে এই শর্টগান। মার্শাল ব্লড
মর্গানের জিনিস। জীবনেও নামটা শুনিনি আমি, কিন্তু কিন্তু এদিকে সবাই শুনেছে। রড নিজেই একটা আমির আর্মির সমান। যখন যে শহরে যায়, চোর ডাকাত বদমাশদের শায়েস্তা করে ফেলে, এবং কখনো নিজের বন্দুক হাতছাড়া করে না ও। তো ঘোড়ার পিঠে উঠে বসল লুক শর্ট। মার্শাল রড মর্গানের শত্রুর অভাব নেই, রলিন্স। বন্ধুর সংখ্যাও কম নয়, অনেক প্রশ্নের জবাব চাইবে ওরা। এগোতে গিয়েও ইতস্তত করল লুক। রলিন্স, তীক্ষ্ণ হয়ে উঠেছে তার কণ্ঠস্বর। বুঝতে পারছো না? সবাই জানতে চাইবে রড মর্গানের শটগান তুমি কোথায় পেলে। একমাত্র সহজ জবাবটাই ধরে নেবে ওরা। রডের লাশের উপর দিয়েই ওটা হাত করেছ তুমি। উবের কোনো লোক সরাসরি গান ফাইটে মর্গানকে হারিয়েছে, কেউ বিশ্বাস করবে না। আমি ওকে খুন করিনি, চেহারাই দেখিনি কখনো। কে বিশ্বাস করবে? দরকারও নেই। পরের ট্রেনেই তো চলে যাচ্ছি আমি। আমার টিকিটের নাগালও এ শহরের কেউ পাবে না। কিন্তু এর মধ্যে এই শটগান দেখে কেউ যদি ধরে নেয় রড মর্গানকে তুমি খুন করেছ, সে সুযোগ আর পাবে না। সেফ লটকে দেবে তোমাকে। পরের ট্রেনটা ছাড়বে কখন? কাল দুপুরের আগে কোনো ট্রেন নেই, ওঠা যাবে পশ্চিমে। পূবমুখী ট্রেন পাবে সেই রাত 9টায়। ঘোড়া ঘুরিয়ে নিয়ে রওনা হয়ে গেল লুক। ফুট 50 এগিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো সে। আমি হলে কিন্তু রাতের অপেক্ষা করতাম না। ধূলি ধূসরিত রাস্তায় একা দাঁড়িয়ে রইল টমাস। তেতে উঠছে মেজাজটা। কম্বল খুলে শটগান পেঁচিয়ে নিল ও। খাওয়া সেরে টিকিটটা কিনে নিয়ে ঘুমানোর মতো একটা জায়গা খুঁজে নিতে হবে।